হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে তৃতীয় দিন আমাদের এই ট্রিপের, সাউথ ইন্ডিয়া ট্রিপ কন্টিনিউস। আজকে আমরা পন্ডিচেরি ঘোরা শেষ করে এগোচ্ছি মহাবালিপুরামের দিকে, যার অ্যাকচুয়াল নাম কিন্তু মামাল্লাপুরম। মহাবালিপুরম একটা নিক নেম টাইপের শহরটির। আমাদের পন্ডিচেরি থেকে যেতে কম বেশি 1.25 ঘন্টা নেবে যদি ননস্টপ যাই। আমাদের পন্ডিচেরির এক্সপিরিয়েন্সটাকে সাম আপ করি। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোটেল আতিথি। সেখানে আমাদের কিরকম কি অভিজ্ঞতা হলো, যেটা একেবারেই আমাদের দুজনের কাছে ভীষণ রকম স্ট্যান্ড আউট করেছে, সেটা হচ্ছে ওনাদের খাবার। আমরা লাঞ্চ বা ডিনারে যা খাবার অর্ডার করে খেয়েছি সেগুলো তো দুর্দান্ত ছিলই, ওনাদের ব্রেকফাস্টও মনে থাকবার মতো ভালো, এতটাই ভালো বলছি। দক্ষিণ ভারতে খাবার নিয়ে অনেকেরই সমস্যা হয়, এখানে আমরা তার ছিটে ফোঁটা পাইনি। অ্যাজ আ হোল পন্ডিচেরি টাউনেই আমরা ঠিক যেরকম খাবার খেতে পছন্দ করি সেরকম খাবার পেয়েছি, এটা একটা সুবিধার জিনিস মনে হয়েছে। বাট হ্যাভিং সেড দ্যাট, এটা মাথায় রাখবেন, যদি আপনারা একটা 2 নাইট 3 ডেজের ট্রিপ করবেন ভাবেন পন্ডিচেরিতে কলকাতা থেকেও, তাহলেও খরচটা কিন্তু কম বেশি 50,000 টাকার কাছে পৌঁছে যেতে পারে যদি আপনি ফ্লাইটে যাতায়াত করেন। ট্রেনে এলে অবশ্যই সাশ্রয় হবে, কিন্তু সেক্ষেত্রে মনে রাখবেন একটা 2 নাইটস পন্ডিচেরি থাকার জন্য আপনাকে 3 রাত্রি ট্রেনে কাটাতে হবে। তো সেটা কতটা লজিক্যাল আমার জানা নেই। বাট হ্যাঁ, যদি আপনি 50,000 টাকা খরচ করবেন ভাবেন, তাহলে আপনাদের কয়েকটা জিনিস জানা উচিত এই শহরটির ব্যাপারে, যেটা আমরা প্রথমবার এসে রিয়েলাইজ করলাম। সেটা হচ্ছে, আপনি যে ছবিগুলো দেখেন, যে ভিডিওগুলো দেখে মোহিত হন, সেটা কিন্তু শুধুই হোয়াইট টাউন এবং ফ্রেঞ্চ কলোনিকে ঘিরে। আর তার বাদের যে শহরটা, সেটা একেবারেই আপনারা ধরুন যারা দক্ষিণ ভারতে কাজ করেছেন বা ঘুরতে এসেছেন যে কোনো অন্যান্য বড় শহরের মতো ঠিক সেরকম এইরকম একটা কসমোপলিটান কালচার, প্রচুর দোকান পালা, বাজার, ভিড় ভাট্টা, ট্রাফিক রুলসের কোনো হিসেব নেই, যেটা বুঝতেই পাচ্ছেন। এইরকম ভাবেই একটা শহর চলছে। আপনি যদি এটা ভেবে আসেন যে গোটা শহরটাই ওরকম, সেটা কিন্তু নয়। অ্যাজ আ বিচ ডেস্টিনেশন, যে জায়গাটুকু আপনাকে হয়তো আকৃষ্ট করতে পারে, তার মানে সীমাটা খুব অল্প জায়গা নিয়ে। তার বাদে ইটস আ ডিসেন্ট টাউন। মানে আমি বলছি, এর বাদে আমি যে দক্ষিণ ভারতেরই বিচগুলো ঘুরেছি, ধরুন কোভালাম, ভার্কালা, কি ভাইজ্যাক, এমনকি মারিনা বিচ, সবকিছুকে মাথায় রেখেই বলছি ঠিক লেগেছে। তবে ইনস্টাগ্রামে বা অন্য জায়গায় যতটা হাইপ আমাদের মানে আসার আগে মনে হয়েছিল, আমরা ততটা কিছু পাইনি। বিং ভেরি ক্যান্ডিড, আমরা মহাবালিপুরামে যাচ্ছি, সেখানের অভিজ্ঞতা ধীরে ধীরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, যে জিনিসটির ব্যাপারে আমাদের বলা উচিত সেটা হচ্ছে, আমরা এই যে দাদার সঙ্গে ঘুরছি, ইনি অত্যন্ত ভালো এবং ভদ্র একজন মানুষ। যেটা আমাদের ট্রাভেলস, নীলাভ ট্যুরিজম, যারা এই ট্রিপটি আমাদের সঙ্গে করছেন আর কি কোলাবোরেটিভলি, তারা জোগাড় করে দিয়েছেন। ভীষণ কোঅপারেটিভ মানুষ। সেই সকাল 7টা-8টা থেকে এসে আমাদের জন্য বসে থাকছেন, রাত 7:30-8টা আমরা যতক্ষণ ঘুরছি উনি ঘোরাচ্ছেন। কোনো ছিটে ফোঁটা বিরক্তি, মুখে গ্লানি কিচ্ছু চোখে পড়েনি। খুব ভালো মানুষ। তো এটা একটা প্রয়োজন আমাদের ছিল, সেটা পেয়েছি। এবং যেহেতু একটাই মানুষ গোটা ট্রিপটা করাচ্ছে, আমাদের খুব সুবিধে হয়েছে। আমরা রওনা দিলাম মহাবলীপুরমের উদ্দেশ্যে আমাদের হোটেল অতিথি পন্ডিচেরি থেকে। রাস্তা অ্যারাউন্ড 95 কিলোমিটার্স। সেই ইসিআর রোড ধরেই আমরা যাব। মহাবলীপুরম একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পল্লব রাজাদের রাজত্ব ছিল সেখানে 7th এবং 8th সেঞ্চুরিতে। গ্রানাইট পাথরের অনেক মন্দির ওখানে গড়ে উঠেছিল সেই সময়। এখনও তার অবশিষ্ট কিছু রয়েছে মন্দির, আমরা যেটুকু পারি কভার করব। এছাড়াও বিচ তো রয়েইছে। আমাদের হোটেল মাদ্রাস ক্রনিকল, সেখানেই আমরা যাচ্ছি আজকে। মহাবালিপুরমটা কিন্তু আপনারা অ্যাজ এ পার্ট অফ সাইট সিইং ঘুরে নিতে পারেন। আপনারা পন্ডিচেরিতে যারা 3 নাইট এসে থাকার প্ল্যান করছেন, তারা এখান থেকে যখন চেন্নাইয়ে ফ্লাইট ধরতে যাবেন কিংবা ট্রেন ধরতে যাবেন, সেই সময়ে আপনারা মহাবালিপুরমটা অ্যাজ এ পার্ট অফ সাইট সিইং কভার করে নিতেই পারেন। আমরা
আমরা মহাবালিপুরামে বেরিয়ে যাওয়ার আগে যে বিচটি আমাদের একমাত্র দেখা বাকি থেকে গেছিল এই পন্ডিচেরি সার্কিটে, সেটা হচ্ছে সেরেনিটি বিচ। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট দূরে। এখানেও দেখুন প্রচুর হোমস্টে হোটেল আছে, এবং এটা না একটু বাজেট হোটেল হোমস্টের এরিয়া আর কি। যারা একটু অল্প বাজেটের মধ্যে থাকতে চাইছেন তারা এই জায়গাটিকে বেছে নিতে পারেন। এখানে ভালো কার পার্কিং আছে, অটো সার্ভিস আছে, অন্যান্য বিচ ঘুরে দেখবার জন্য বিচ সাইড খাবার দোকানও আছে। আমরা একটু বিচটা চট করে ঘুরে আসি এবং আপনাদেরও দেখাই। এই হচ্ছে সেরেনিটি বিচ। আসার রাস্তাটা একটু ন্যারো, যারা নিজেরা সেলফ ড্রাইভ করে আসবেন একটু কনসিয়াসলি আসবেন। বাট এই বিচটা কেন ফেমাস আপনাদের বলে রাখি, এখানে না প্রচুর সার্ফিং করে। যদিও আমরা সেরেনিটি বিচের যে দিকটা বোধহয় এসে নামলাম সেদিকটা ঠিক ট্যুরিস্ট এরিয়া নয়, অনেকটা বড় এই সি বিচের এরিয়াটা। এদিকে পাথরের প্রচুর রকি বেডও আছে দেখতে পাচ্ছি। তো এখানে যেহেতু টাইডস খুব বেশি হয় তুলনামূলকভাবে, এখানে ওই জন্য সার্ফিং এর জন্য এই বিচটি স্পেশাল। স্পেসিফিক্যালি সানরাইজ এই বিচ থেকে নাকি খুব সুন্দরভাবে দেখা যায়, এবং বঙ্গোপসাগরের ঠিক পিছন থেকে যেহেতু সানরাইজ হয়, এখানের ডিরেকশনটা এমনভাবেই সমুদ্রের, তো অনেক মানুষ এখানে আসেন। এবং দেখুন বহু পর্যটক স্নানও করছেন, ছবি তুলছেন। এবং ওয়ান অফ দি অনলি মানে স্যান্ড বিচেস নিয়ার বাই দি পুডুচেরি টাউন। ইডেন কাল বিচে যখন গেলাম, ওনারা অনেকটা আগে থেকে ফেন্সিং করে রেখে দিয়েছিলেন যাতে পর্যটকরা বিপদে না পড়ে। তো এখানে সেই জিনিসটা নেই, অ্যাটলিস্ট আপনি উপভোগ করতেই পারেন। তবে দেখুন ওই যেটা আমরা ভাবি এই মানে বিচকে নোংরা করার কালচারটা কিন্তু শুধু নর্থ ইন্ডিয়া বা ইস্টার্ন ইন্ডিয়ায় নেই। এখানে এসেও লোকে যততত্র প্লাস্টিক এবং বিয়ারের বোতল ফেলে রেখে এই জায়গাটিকে বিশ্রী করে তোলার 100% চেষ্টা করেছে। কেমন লাগলো আপনাদের সেরেনিটি বিচ আপনারা জানাবেন। আমার খুবই ভালো লেগেছে, এবং এখানের গোটা এই বঙ্গোপসাগরের যে জলরাশি তার নীলচে ভাব এবং পরিষ্কার যে জলের একটা এখানে ফিল পেলাম, সেটা আমার মনে থেকে যাবে। আমার দেখা বোধহয় সব থেকে পরিষ্কার বিচ হচ্ছে অরোভিল বিচ, যা ঠিক এর থেকে 2 কিলোমিটার আগেই। আমরা আসার দিন যে বিচটি দেখিয়েছিলাম এই বিচটাই দেখা বাকি ছিল। আর একটা থেকে গেল যেটা যাওয়া হলো না, সেটা হচ্ছে প্যারাডাইস বিচ। কাল যেহেতু ইডেন বিচে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল আর ওই দিকটা যাওয়া হয়নি, আপনারা চাইলে দেখে নিতেই পারেন। তবে দেখুন ওই সমস্ত জিনিস দুরাত্রিতে ঘোরা সম্ভব নয়। যার যে জায়গাটি ভালো লাগে সে প্রেফারেন্সিয়ালি সেই জায়গাগুলিতে যায়, আমরাও তাই করেছি। আপনাদের হাতে যদি 3 দিন সময় থাকে তাহলে নিশ্চয়ই সবটা হয়ে যাবে। মহাবালিপুরম যেতে যেতে কয়েকটা কথা একটু বলে দিই। আপনারা যারা নীলাভ ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করবেন দক্ষিণ ভারত বা তামিলনাড়ু ভ্রমণের জন্য মূলত, তারা এই প্ল্যানটিকে আরেকটু এক্সটেন্ড করতে পারেন দুভাবে। একটা হচ্ছে যেটা তৃষা একটু আগে বলল, যে এখান থেকে তো ধরুন আবার চেন্নাই ফিরে যেতে অ্যাট বেস্ট 3 ঘন্টা লাগতে পারে। আপনারা চেন্নাই থেকে বন্দে ভারত পাবেন, যা কোয়েম্বাটুরে আপনাদের নিয়ে চলে যেতে পারে। 6 ঘন্টা লাগে ট্রেনে। এমনকি চেন্নাই থেকে কোয়েম্বাটুরের ফ্লাইটও আছে। আপনারা সেক্ষেত্রে তৃতীয় দিনেই সরাসরি কোয়েম্বাটুর পৌঁছে যেতে পারেন, এবং কোয়েম্বাটুরে আপনারা একটা দিন থাকলে আদিযোগী দেখে নিতে পারেন ঈশা ফাউন্ডেশনে আর কি। আর বাকি 2টো দিন যদি ধরুন হাতে 5 রাত বা 6 রাত সময় নিয়ে আসেন, আপনারা উটি চলে যেতে পারেন। কোয়েম্বাটুর থেকে উটি খুব ইজিলি কানেক্ট করা যায়। উটি ঘুরে মাইসোর হয়ে আপনারা মাইসোর এয়ারপোর্ট থেকে কলকাতা ফিরে যেতে পারেন, বা আপনারা ব্যাঙ্গালোরও ড্রপ নিয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। মাইসোর থেকে প্রচুর ট্রেন আছে ব্যাঙ্গালোর যাওয়ার। তো এটা না জিনিসটাকে আরো কমপ্লিট করবে, পার্টটা করছি আর কি চেন্নাই সার্কিটটা, সেটার থেকেও আরো লজিক্যাল হবে সেইটা করা। বা ধরুন আপনার যদি মনে হয় যে না আপনি ওই দিকটা যেতে চান না, হিল স্টেশনগুলো করতে চান না, তাহলে আপনার আরেকটা যেটা অপশন সেটা হচ্ছে আরো ডাউন সাউথ যাওয়া, মানে মাদুরাই থাঞ্জাভুর হয়ে রামেশ্বরম ধানুষকোটি দেখে আবার কলকাতা ফেরা। তো অনেকগুলো দিক খোলা আছে। আপনাদের হাতে কতদিন ছুটি আছে, কি কি দেখতে চান, কি পছন্দ করেন, সেই অনুযায়ী নীলাভ ট্যুরিজমের সঙ্গে কথা বলবেন। ওনারা কিন্তু এইটাই বিরাট সুবিধা, যেহেতু এটা গ্রুপ ট্যুর নয়, আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ ট্যুর ওনারা প্ল্যান করতে পারেন। আর দেখুন আমরা কি সুন্দর একটা লেক ক্রস করছি আমাদের বাঁদিকে। এইটিকে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি,
বলে হচ্ছে বাকিংহাম ক্যানেল। এটা লেকও নয়, এটা একটি ক্যানেল যেটা সমুদ্রে গিয়ে মেশে। অসাধারণ লাগছে আশপাশটা, সবুজ একদম সাইডগুলো, তার মাঝে এরকম নীল জলরাশি, মাঝে মাঝে এরকম ব্যাক ওয়াটার, ক্যানেলস, লেক আছে কিন্তু এই গোটা ইসিআর রোডটা জুড়ে। ভিডিওটি যারা 10 মিনিট দেখলেন এবং ভিডিওটি দেখে কিছু ভালো লাগলো, নতুনত্ব কিছু চোখে পড়লো, তাদের কাছে একটাই ছোট্ট আবেদন, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটা দেখুন। আমরা মহাবালিপুরাম পৌঁছে যাব আর মিনিট 15-20 মধ্যে। ইসিআর রোডের এখন এই রকম অবস্থা, গোটা জায়গাটাই কিন্তু ডাইভারশন আর ডাইভারশন। স্পেসিফিক্যালি মহাবালিপুরাম টু পুডুচেরির যে রাস্তা, তার বেশিরভাগ জায়গাতেই মানে গাড়ি খুব স্লো চলছে বা সিঙ্গেল লেন রোড হচ্ছে। তার কারণ রাস্তা গোটাটা তৈরি হয়নি, যখন তৈরি হয়ে যাবে তখন বেটার। আগের দিনও বলছিলাম যে অনেক ড্রাইভার ওই জন্য এখন যেটা চেন্নাই মাদুরাই রোড সেটা নেয় পুডুচেরি ঢোকবার সময়। এবার মহাবালিপুরামের ব্যাপারে একটা দুটো একটু ইম্পর্টেন্ট বা ইনফরমেটিভ জিনিস আপনাদের বলি। পাল্লাভা ডাইনেস্টি আসার আগেও কিন্তু মহাবালিপুরামকে ধরা হয় ভারতের অন্যতম ওল্ডেস্ট পোর্ট। শোনা যায় এখান থেকে ক্যাম্বোডিয়া, শ্রীলঙ্কা এইসব দিকে জাহাজ যেত, ম্যারিটাইম ট্রেড হতো অনেক আগে থেকে। এবং এইখানের যে নামটা মামাল্লাপুরাম, সেটা একটা টাইটেল, মানে ওই সময় পল্লব রাজা যিনি ছিলেন মানে তাকে আর কি গ্রেট রেসলার বলা হতো। মামাল্লান কথাটার মানে হচ্ছে গ্রেট রেসলার, সেইখান থেকে অপভ্রংশ হয়ে মামাল্লাপুরাম, এবং আজ সেটা মহাবালিপুরাম। রাস্তায় কিন্তু যে কটা আমরা বোর্ড দেখছি সেখানে মামাল্লাপুরাম কথাটা বেশি লেখা আছে। আর গরম, হ্যাঁ গরম আছে, তবে সহ্যের মধ্যে গরম। এখন টেম্পারেচার অ্যারাউন্ড 33-34 ডিগ্রি, পরে 4-3:30 পর থেকে টেম্পারেচার ভালো কমে যাচ্ছে এবং কমফোর্টেবলি ঘোরা যাচ্ছে এপ্রিল মাসেও। এই কটা কথা বলার ছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের যেটি হোটেল ম্যাড্রাস ক্রনিকল, তার সম্ভবত একটা প্রাইভেট বিচ অ্যাক্সেস আছে এবং ওখানে একটা শোর টেম্পল আছে মহাবালিপুরামে, যেটা খুব বিখ্যাত। সেই শোর টেম্পলকে বলা হয় যে 7 প্যাগোডাস টেম্পল, যার মধ্যে মাত্র একটি এখন অবশিষ্ট আছে, বাকি 6টা নাকি জলের তলায় তলিয়ে গেছে। এবং সেটার প্রমাণ পাওয়া গেছিল 2004 সালে যখন ভারতে ভয়ঙ্কর সুনামি হয়, তখন নাকি ওই বাকি যে 6টা টেম্পল যেগুলো জলে সাবমার্জ হয়ে গেছিল, তার কিছু মানে দেখা গিয়েছিল আর কি, জলের স্তর এদিক ওদিক হওয়ায়। তো সেই থেকে আর্কিওলজিস্টরা বুঝেছিলেন যে আরো অনেক এরকম মন্দির ছিল যা হয়তো কালোচক্রে হয়তো জলে তলিয়ে গেছে বা কিছু খারাপও হয়ে গেছে। এবং বলা হয় গ্র্যানাইট পাথরে যেহেতু এগুলো তৈরি, সেই জন্য অনেক মন্দির কিন্তু আজও অবশিষ্ট আছে। এই যে কনস্ট্যান্ট সমুদ্রের নোনা হাওয়া বা জলের সঙ্গে লড়াই করেও মন্দিরগুলো টিকে গেছে। এই হচ্ছে সমুদ্র লাগোয়া মহাবালিপুরামে আমাদের থাকবার জায়গা, মাদ্রাস ক্রনিকল রিসোর্টটার একটা বেশ পজিটিভ ভাইব আছে, পা দিয়েই ভালো লাগছে। সুন্দরভাবে সাজানো, ভিতরে কার পার্কিং, এদিকে রিসেপশন আছে, বাইরে বেশ সুন্দর একটা মন্দির আছে। চলুন ভিতরে যাই। এইখানে এসে রিসেপশন এবং এই যে যিনি লাগেজ নিতে যাচ্ছেন যে দাদা, এনারা সবই বাঙালি। আমার যেন মনে হচ্ছে দীঘা বা মন্দারমণিতে এসছি আর কি, এমন পরিবেশ। হ্যাঁ, কথা বলে শান্তি হচ্ছে, সবটা ক্লিয়ার বুঝতে পারছে। চলুন রুমে ঢোকা যাক। এখানেও ওনারা বললেন 4টের আগে বেরোনো উচিত হবে না। আর এখানে একটা ওই এনাদেরও প্রাইভেট বিচ আছে, তবে ওনারা বললো সেই পথটা ব্যবহার না করে মেন রোড দিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মেন রোড দিয়ে গেলে 800 মিটার, আর এনাদের এখান দিয়ে গেলে 300 মিটার। সমুদ্র দেখা যাচ্ছে, গেটটা খোলাই থাকে, এই পিছনেই গেট। সি ফেসিং হোটেল, ভালো মানের হোটেল। মহাবালিপুরামে এরকম হোটেল যে রেটে আমরা পেয়েছি ভালো হবে। আর এই দেখুন এখানে কি সুন্দর সুইমিং পুল আছে, ওয়েল মেনটেন সুইমিং পুল, সুন্দর ঘর, বিল্ডিংয়ের হেলথটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। রিসোর্টটি খুবই সুসজ্জিত, ভীষণ রকম সুসজ্জিত। আমাদের আনফর্চুনেটলি আজকে সি ফেসিং রুম ওনারা দিতে পারলেন না। তার পিছনে কারণ হচ্ছে যে সবই সোল্ড আউট, কিছুতে গেস্ট আছে, কিছুতে গেস্ট আসবে।
তো আমাদের 105 রুমটা আপনাদের একটু চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমটিতে একটা বড় কিং সাইজের বেড আছে, ফ্যানটা কি সুন্দর দেখুন, ফ্লাওয়ার পেটালের মতো। এখানে একটা টেবিল চেয়ার, স্টাডি ডেস্ক মতো ভাবতে পারেন। এদিকে টিভি, একটা সাজগোজ করবার জন্য আয়না দিয়েছেন কত বড়, এখানে আবার একটা টেবিল। এদিকে ওনারা জল দুটো দিয়েছিলেন, একটা ব্যবহার করেছি। ড্রিঙ্কিং ওয়াটার, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আছে, আরও ওয়াটারও আছে। আর এদিকে একটা ছোট সোফা, এদিকে একটা বড় সোফা বসবার মতো, সামনে কাঁচের টেবিল। এদিকে ইলেকট্রিক কেটেল আছে, চা কফি বানানোর সরঞ্জাম সমস্ত কিছু দিয়েছেন। বেডটাও খুব বড়, স্পেশিয়াস। তো 3জন মানুষ, বাচ্চা নিয়ে যদি কেউ আসেন, কোনো কাপল, তাদের জন্য আইডিয়াল। এবং দেয়ালের কারুকার্য বলুন, সমস্ত কিছুর মধ্যেই একটা অ্যাস্থেটিক টাচ আছে। আমি এটুকুই মানে আন্দাজ করতে পারছি যে এখানের সি ফেসিং রুমগুলো এর থেকেও ভালো হবে। আপনারা যখন নীলাভ ট্যুরিজমের সঙ্গে কথা বলবেন, ম্যাড্রাস ক্রনিকেলের জন্য বলবেন যে যদি আগাম বুক করা সম্ভব হয় তাহলে যেন সি ফেসিং রুমগুলোই বুক করে। ওয়াশরুমটাও খুব সুন্দর, রুমটার মতনই ওয়াশরুমটাও ভীষণ রকম ওয়েল মেনটেন্ড, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট একটা আলাদা জায়গা, স্নানের একটা আলাদা জায়গা, এবং কিট সব কিছু দিয়েছেন ওনারা। ডেন্টাল কিট, শ্যাম্পু, সাবান, শেভিং কিট, আবার মিরার লাইট আছে, এদিকে হেয়ার ড্রায়ার আছে। খুব ভাল লাগলো আমার। এই হোটেলটি পা দেওয়ার পরেই একটা জায়গা হয় না, যেটা একটা পজিটিভ ভাইব হয় মনে, তো এই হোটেলটি সেরকম মনে হয়েছে। আর রুমেই শেষ নয়, এখানে যদিও সমুদ্র দেখা যায় না, বাট একটা খুব সুন্দর বারান্দা আছে। কিন্তু বারান্দাটা এরকম আপনাদের বসবার জায়গা, সামনে বট গাছের ঝুড়ি, এবং এই যে ফেন্সিংটি দেখছেন, এখানে রিসোর্টের জায়গা শেষ যদিও, বাট এরপরে সামান্য একটু হেঁটে গেলেই কিন্তু সমুদ্র আপনারা পেয়ে যাবেন, যদি এই রিসোর্টের মানে ক্যাম্পাসটা ইউজ করেন। নইলে তো বাইরের রাস্তা দিয়ে যাওয়ার অবশ্যই উপায় আছে। ম্যাড্রাস ক্রনিকল রিসোর্ট অ্যান্ড স্পাতে কি কি এছাড়া অ্যামিনিটিজ আছে? রুম তো সুন্দর যেটা বললাম, তার বাদে কি কি পাবেন এখানে? কিন্তু স্পায়ের ব্যবস্থাপনা আছে, যেরকম বললাম প্রাইভেট বিচের অ্যাক্সেস আছে, পার্কিং আছে। এনাদের রেস্তোরাঁটা আসার সময় যেখানে ভুল করে ঢুকে গিয়েছিলাম সেখানে, এখান থেকে দূর আছে 200-300 মিটার মতো, বললে ঘরে খাবার এনে দেয়, এবং যদি আপনি গিয়ে খান তাহলে একটা 10% ডিসকাউন্ট আছে। তবে আমরা এই দুপুর রোদে আর হেঁটে গিয়ে খাবো না, আমরা খাবার আনিয়ে নেব। 10% ডিসকাউন্টটা আমাদের অ্যাটলিস্ট সকালে কাজে লাগবে না। এর বাদেও একটা সুন্দর চিলড্রেন্স প্লে এরিয়া আছে, ওভারঅল সুইমিং পুল পাবেন, পাওয়ার ব্যাকআপ পাবেন। তো রিসোর্টটা ভালো। এখানে মোটামুটি রুম ভাড়ার ব্যাপারটা একটু আন্দাজ দিয়ে দিই, যদিও বারবারই বলছি প্রাইভেট রিসোর্ট সিজন টু সিজন ভাড়া ভীষণ রকম পাল্টায়। আমি যেটা বলছি সেটাই যে আপনি পাবেন তার কোনো মানে নেই। মোটামুটি ধরে চলতে পারেন 5 থেকে 5,500 টাকা থেকে ভাড়া শুরু হয় একদম এই বেসিক রুমগুলিতে। এনাদের সুইট রুমস আছে, লাইট হাউস ফেসিং রুম আছে, সি ফেসিং রুম আছে। তো ওপরের দিকের ভাড়াটা 10,000 অব্দিও যেতে পারে, ডিপেন্ডিং আপন আপনি কখন আসছেন বা ঘরের কীরকম চাহিদা তার ওপর। নীলাভ ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করে নেবেন, ওনারাই আপনাদের হয়ে বুকিং করে দিতে পারেন যদি আপনাদের এই রিসোর্টটিতে থাকবার ইচ্ছে হয়। এখন ঘড়িতে বাজে বিকেল 4:15। আস্তে আস্তে রোদের তেজটা কম হচ্ছে। আপনাদের একটা জিনিস একটু চট করে দেখিয়ে আনি। আমরা এবার বেরোবো হচ্ছে সাইট সিইং করতে। এখানে দ্রষ্টব্য যে কটি মনুমেন্ট আছে সেই মনুমেন্টগুলি দেখতে যাব একে একে। কোনোটাই খুব একটা দূরে নয়, হয়তো গোটা জিনিসটা পায়ে হেঁটেই করা যেত, বাট যেহেতু সঙ্গে গাড়ি আছে তাই বেকার আর হাঁটছি না গরমের মধ্যে। যেটা বলছিলাম, রিসোর্টের একেবারে শেষ মাথায় এইখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, এবং যে জিনিসটাকে এই রিসোর্টটাকে আলাদা করে দেয় বা স্পেশাল করে দেয় সেটা হচ্ছে এই সামনের সমুদ্র, একদম কাছে। কাছে মানে একেবারেই কাছে, আপনি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। গেটের একদম ওপারেই সমুদ্র। তবে এই অ্যাক্সেস পাথটা হোটেলের ম্যানেজমেন্টই বলছে ব্যবহার না করতে, খুব একটা হয়তো সিকিউরড নয়, স্পেসিফিক্যালি রাত্রিবেলা তো নয়। রিসোর্টটার ওভারঅল সাজসজ্জা এত সুন্দর, এত ভালো। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা একটু এনাদের দুর্বলতা, সেটা হচ্ছে, দুর্বলতা বলবো না, কারুর কাছে সেটা স্ট্রং পয়েন্টও হতে পারে, এখানে পিওর ভেজ আর কি, মানে কোনো রকম ননভেজ খাবার বিক্রি হয় না, এবং খাবারের দামও বেশ বেশি। আমরা ওই জন্য দুপুরবেলা সুইগি জোম্যাটো করে খেলাম। আমার এক সাবস্ক্রাইবার সায়ন বলে, তিনি আমাকে একটি রেস্তোরাঁর ব্যাপারে বলেছে, সি ফুড বাম্বিনো বলে, সেটা এখান থেকে কাছে, ওই শোর টেম্পলের কাছাকাছি একটি জায়গায়। তো আমরা সেখানে গিয়ে হয়তো ইভিনিং স্ন্যাক্সটা করতে পারি।
আমরা মহাবালিপুরমে সাইট সিইং শুরু করছি শোর টেম্পল দেখে। এখানে সব থেকে সিগনিফিকেন্ট জায়গা, যেটা বারবারই বলছি, মনুমেন্টগুলো খুব ক্লোজলি প্লেস ফ্রম ওয়ান টু দি আদার। 4 থেকে 5 মিনিটের দূরত্ব অ্যাট ম্যাক্স। কেনাকাটিরও একটু সুযোগ পাবেন, ব্যাগপত্র, টুপি এইসব বিক্রি হচ্ছে। চলুন এগিয়ে যাওয়া যাক। এখান থেকেই মহাবালিপুরমের বিচটাও খুব কাছ থেকে দেখা যায় অ্যাকচুয়ালি। আমাদের হোটেল থেকে ঠিক 2 মিনিট নিল গাড়িতে, অ্যাট বেস্ট 2 মিনিট। এই ডান দিকে দেখুন শোর টেম্পল করে অ্যারো দেয়া আছে। যেরকম বলছিলাম, শোনা যায় একসময় এরকম 7টা টেম্পল ছিল, যার মধ্যে মাত্র একটাই এখন অবশিষ্ট আছে, বাকিগুলো জলের তলায়। এবং ওই সুনামির সময় নাকি কিছু কিছু সেরকম টেম্পল দেখা গিয়েছিল। এই জায়গাটিকে ঘিরে কিন্তু একটা প্রপার মার্কেট প্লেস আছে। যেরকম বলছিলাম, মহাবলীপুরমে এখনো যারা রক স্কাল্পচার করেন সেই আর্টিস্টরা আছেন, তাদেরও দেখছি দোকানপালা আছে। ঝিনুকের জিনিস বিক্রি বাট্টা হচ্ছে। ও হ্যাঁ, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে এখানে একটা সিশেল মিউজিয়াম আছে। পারলে কালকে আপনাদের নিয়ে যাব। ভারতের খুব কম জায়গাতেই এরকম সিশেল মিউজিয়াম দেখা যায়, ঝিনুকের মিউজিয়াম পাতি কথায় বলতে। সেটা আমারও খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। গ্রিন হেরিটেজ মনুমেন্ট ইন ইন্ডিয়া বলে এখানে লেখা এন্ট্রি গেটটিতে। আর এখানে প্রপার মার্কেট প্লেস, যেটা পন্ডিচেরিতে আমরা পাইনি সেভাবে। আর এখানে দেখুন একটা মিনিয়েচার করা আছে শোর টেম্পলে। অ্যাডাল্টসদের 40 টাকা করে টিকিট। এই টিকিটটি অ্যাক্রস অল মনুমেন্টস ব্যবহার করা যাবে। মানে কৃষ্ণাস বাটার বল বলুন, 5 রাথাস, আর্জুনাস পেনান্স, সব জায়গাতে গেলেই এই একটি টিকিট বারবার কাজে লাগবে। সস্তার মধ্যে 40 টাকায় হয়ে গেল। এই মন্দিরের ভিতরে কার্টের ফেসিলিটিও আছে। কার্টগুলো সিনিয়র সিটিজেনদের জন্য। ভিতরে কিছুটা এরকম পরিবেশ। কি সুন্দর স্নিগ্ধ জায়গাটা না? খুব সুন্দর। একটাই শুধু ডিসঅ্যাডভান্টেজ, এই গরমটা, আর কিচ্ছু না। সেটাই তো গরম। তবে এখানে ছাওয়া আছে গাছের। আর বলে রাখি, এই সমস্ত জায়গায় কিন্তু 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখন ঘড়িতে বাজে 4:40। বাকি এই যে 1 ঘন্টা 20 মিনিট আছে, তার মধ্যে সব ঘুরে নিতে হবে। বারিং এই টেম্পলটা, এটা রাত্রির 9টা অবধি খোলা থাকে প্রবাবলি। এখানে আলোরও কিছু ব্যবস্থাপনা আছে। 8:30টায় লাস্ট টিকিট দেওয়া হয়। তবে কৃষ্ণাস বাটার বল বা অন্যান্য যে গুহা মন্দির, সেগুলো 6টার মধ্যেই দেখে নিতে হবে। পুরনো যে দ্রাভিডিয়ান আর্কিটেকচার, তার নিদর্শন পাবেন এইখানের সমস্ত মন্দিরে। গ্রানাইট দিয়ে বানানো, একটি পাথর কেটে বানানো। এই যে শোর টেম্পল, এখান থেকেই মহাবলীপুরম বিচের সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। আপনারা মাথায় রাখবেন, যদি সমুদ্রকে উপভোগ করতে হয়, দিস ইজ দ্য বেস্ট প্লেস টু বি ইন। কি অপূর্ব সেই সময়ের আর্কিটেকচার ভাবুন। এগুলো 7th সেঞ্চুরি 8th সেঞ্চুরিতে বানানো। দেখে মনে হচ্ছে কি অদ্ভুত নিখুঁত কাজ। সামনে দেখুন নীল সমুদ্র, অপূর্ব লাগছে আশপাশটা। যদিও এখান থেকে সম্ভবত ডিরেক্ট সি অ্যাক্সেসটা নেই, বাট সমুদ্র দেখা তো যাচ্ছে। আর এইখানে মন্দিরের অংশটি শেষ, তারপর শুরু হচ্ছে গার্ডেড এই যে ওয়ালটা, তারপরে সমুদ্র। আমরা ওই দিকগুলোও যাব, সমুদ্রে অবশ্যই যাব। বাঁদিকে শোর টেম্পলের এন্ট্রি, এবং ডান দিকের এই রাস্তা ধরেই কিন্তু সরাসরি মহাবলীপুরমের বিচের দিকেও ঢুকে পড়া যায়। অবশেষে অনেকটা হাঁটতে হলো মেন রোড থেকে।
সমুদ্রের দেখা পাওয়া গেছে। একটা জিনিস বলা হয়নি, আমাদের হোটেলের আমাদের যে প্ল্যান আছে তাতে যেরকম ব্রেকফাস্টটা ফ্রি, সেরকমভাবে ইভিনিংয়ের হাই টিটা ফ্রি ছিল, যেটা আনফর্চুনেটলি আমরা অ্যাভেল করতে পারবো না, কারণ তার সময় হচ্ছে সন্ধ্যের 5:30 থেকে 6টা। এখনই 5:15 বাজে, আমরা যেহেতু সাইট সিইং করতে বেরোলাম 4টে নাগাদ, এখন আবার হোটেলে গিয়ে শুধু একটা হাই টি করবো সেটা সম্ভব নয়। এবার জানিয়ে রাখলাম, ওনারা দিয়ে থাকেন, মানে অন্যান্য বড় হোটেলে যেরকম হয় এখানেও সেই ব্যবস্থাটা আছে। শোর টেম্পল থেকে আবার খানিকটা এগিয়ে এসে এইদিকে আছে সেই বিখ্যাত কৃষ্ণাস বাটার বল, সেই 250 টনের পাথর, সেলফ ব্যালেন্সিং রক, যা এত যুগ কেটে যাওয়ার পরেও একই জায়গায় তার অবস্থান বজায় রেখেছে। এটাকে একটা ওয়ান্ডার বলা হয়। এটা কি করে সম্ভব সেটা অনেকে ভাবে। অর্জুন কি তপস্যা, অর্জুনাস পেনান্স। পেনান্স কথাটার মানে হচ্ছে এমন কোনো কাজ যেটায় নিজেকে আপনি ব্যথা দিচ্ছেন আর কি। তো এই ক্ষেত্রে তপস্যার কথা বলা হচ্ছে। এটার দুটো ইন্টারপ্রিটেশন আছে। একটা তো অর্জুনের তপস্যার দৃশ্য হিসেবে এটাকে আপনি ভাবতে পারেন, দ্বিতীয়টা এই গুহা সামনে যেটা দেখছেন, দ্বিতীয়টা হচ্ছে ভাগীরথের মানে তপস্যা গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য। তো এক একজন এক একভাবে দেখে, দুটো ইন্টারপ্রিটেশন আছে আর্কিওলজিস্টদের মধ্যে। সূক্ষ্ম কাজটা দেখুন এবং এখানে সেই সময় কি অপূর্ব নিখুঁত আর্কিটেকচার সেটা দেখুন, এটারই নিদর্শন এখানে। এই আমার ডান দিকে সেই 250 টনের পাথর, যা দেখে মনে হচ্ছে না এরকম একটা ঢাল জায়গায় কিভাবে নিজেকে ব্যালেন্স করে আছে। এটাই প্রকৃতির চমৎকার। এতে আপনি মাইথোলজিও খুঁজতে হবে না, কোনো ঈশ্বরের দানও খুঁজতে হবে না। দিস ইজ হাউ নেচার হ্যাজ ব্যালেন্সড ইটসেলফ, এটুকুই বলা যেতে পারে। মহাবলীপুরমের বিখ্যাত যে মনুমেন্টস, তার মধ্যে আরেকটি আকর্ষণ হচ্ছে এই পঞ্চরথ। এই যে এতক্ষণ যে মনুমেন্টসগুলি দেখালাম, তার বাদেও আপনারা এখানে পুরনো লাইট হাউসটা দেখতে পারেন, আসার পথেই চোখে পড়ে। আমরা যে হোটেলটিতে আছি সেখানে ওই লাইট হাউস ভিউ কিছু রুমসও আছে। মহাবলীপুরম ঘুরতে ঘুরতে একটা কথা অবশ্যই বলতে চাই। দেখুন, আমি এটা কখনোই বলবো না যে আমাকে ইতিহাস প্রকৃতির থেকে বেশি আকর্ষিত করে। এখনও ধরুন নদীর কলকল শব্দ, সমুদ্রের গর্জন কিংবা পাহাড়ের নিরিবিলি আমাকে যতটা টানে, মনুমেন্টস বা ঐতিহাসিক পর্যটন স্থল আমাকে অতটা টানে না। আমি সেটা অনুভব করেছি বারে বারে। তবু কি বলুন তো, একটাই জীবন, সমস্ত কিছু দেখে নেওয়া উচিত, তাই এই জায়গাগুলিতে আসা। এরকমও মানুষ আছে যাদের আবার এই ঐতিহাসিক পর্যটন স্থলগুলি দুর্দান্ত লাগে, তারা ইতিহাসকে ভূগোলের থেকে হয়তো বেশি ভালোবাসে। আমি হঠাৎ করে মহাবলীপুরমে এসেছি বলে এটা কখনোই বলবো না যে আমার এইগুলি দেখার পর মনে হয়েছে যে না, নর্থ বেঙ্গলের পাহাড় কিংবা ধরুন বারকালার সমুদ্র থেকে মহাবলীপুরম আমার বেটার লেগেছে। বাট হ্যাঁ, যারা ভালোবাসেন, যারা ইতিহাসকে কিছুটা ছুঁয়ে দেখতে চান, তাদের এখানে আসা অবশ্যই উচিত। এখানেও যান, হাম্পিতেও যান, আপনারা দারুণ এনজয় করবেন। সেদিন সমস্ত সাইট সিইং করবার পর একটি ভালো ক্যাফেটেরিয়ার খোঁজে আমরা পৌঁছই মহাবলীপুরমের র্যাডিসনে, যেখানে একটি ওয়ার্ফ বলে ক্যাফেটেরিয়া আছে।
আমরা র্যাডিসনের ভিতরে ওয়ার্ফ বলে ওনাদের একটা বিচ সাইড ক্যাফে আছে, সেখানে এসছি। প্রাইভেট বিচের একটা ফ্লেভার পাবেন, একটু খরচ সাপেক্ষ হবে হয়তো খাওয়া দাওয়া, বাট মেন মহাবালিপুরমের ওখানে যা ভিড় দেখলাম, এখানে থাকাটাও লজিক্যাল। এখানে দৈনিক থাকার খরচটা 12 থেকে 15,000 টাকার মতো। সি ফেসিং ভিলাজ আছে, দারুণ সুন্দর বসবার জায়গা, এবং এখানে যেভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবেন এসব জায়গায় থাকলে, খুব ন্যাচারালি অন্যান্য ভিড়ভাট্টার মধ্যে সেটা পারবেন না। ফাইনালি একটা বিচের ফ্লেভার পেলাম, মানে প্রপার প্রাইভেট বিচ। একদম, যেটা আমরা গোয়ায় প্রচুর পেয়েছি, মানে গোয়ায় দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি। 100% রেকমেন্ডেড থাকলেও র্যাডিসনের এই প্রপার্টিটি ঘুরে দেখানো কতটা সম্ভব হবে জানি না অ্যাজ এক্সটার্নাল গেস্ট, বাট এখানে ক্রাউডটাও ভালো, একদম ভিড়ভাট্টা নেই, বিচটা নোংরা নয়, সব দিকে ভালো। সারা মহাবালিপুরম ঘুরে ফেললেও এরকম রিসোর্ট দুটি পাবেন না। প্রাইভেট বিচের মতো স্পেস, বিচকে ঘিরে বসবার জায়গা, বিকেল 6:30 অবধি মানে আনঅবস্ট্রাক্টেড বিচ অ্যাক্সেস, দুর্ধর্ষ। এবং আমরা যে জায়গাটিতে এসেছি, যে ক্যাফেটেরিয়াটায়, সেটাও বিচ ফেসিং দিওয়াফ বলে। চলুন এবার সেখানে যাই, টুকটাক কিছু স্ন্যাক্সের অর্ডার দিই, খেয়ে দিয়ে তারপর হোটেলের দিকে রওনা হব। এখানের সুইমিং পুলটা দেখলেন তো, কি সুন্দর। আর বিচ সাইড শ্যাক যেটা এইখানে, একদম সমুদ্র সাক্ষী বলা যায়। ওয়ার্ফ বলে নাম, অবশ্যই আসবেন, একটু খরচ হোক যা হোক আসবেন। আর এখানে হচ্ছে এরকম ভিলা আছে সমুদ্রের ধারে। আমার তো মনে হয় না গোটা মহাবালিপুরমে সি ফেসিং শ্যাক আর অন্য কোথাও পাবেন বলে। এই ডান দিক দিয়ে এন্ট্রি, একদম সামনে থেকে সমুদ্র দেখতে দেখতে ইভিনিং স্ন্যাক্সটা আমরা এবার সেরে ফেলি। ইনডোর এবং আউটডোর দুরকমই সিটিং সেকশন আছে, আপনারা যেটা ইচ্ছে বাঁচতে পারেন। আমাদের বাইরের সিটিং সেকশনটা অনেক বেটার লাগছে, এখান থেকে সমুদ্রটা একদম কাছাকাছি। এনাদের ড্রিঙ্ক এবং স্ন্যাক দুটো মেনুই আছে। একটু জিনিসগুলোর দাম দেখিয়ে দিই। মোটামুটি মিনিমাম জিনিসও 550 টাকা থেকে শুরু, মাথায় রাখবেন। এখানে যে খুব সস্তা হবে না, ন্যাচারালি এটাই এক্সপেক্টেড। তবে সব রকম পাবেন, ভেজ নন ভেজ। এখানে প্রি রিজার্ভও করে রাখতে পারেন আপনাদের। সি সাইড টেবিলস, তান্দুর আছে, নানা রকম জিনিস আছে। আর যারা হার্ড ড্রিঙ্ক প্রেফার করেন তাদের জন্য তো আছেই বিভিন্ন রকম ককটেল থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র। আমাদের বসবার পরে ওনারা পিচ ক্রিস্টি বললো, এরা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। আমরা কি অর্ডার করলাম তৃষা? আমি ফ্রেশ জুস অর্ডার করলাম, আর ফ্রেশ লাইম সোডা একটা নেওয়া হচ্ছে, আর চিকেনের একটা চিকেন উইংস। এখানে যদি আপনারা তান্দুর প্রিপারেশন নেন তাহলে 7টার পর আসতে হবে। র্যাডিসন ব্লু মহাবালিপুরমের খাবার আমার ঠিকঠাক লেগেছিল, আলাদা করে রেকমেন্ড করবার মতো কিছু নেই। তবে এই রিসোর্টটিতে যারা থাকবার খরচটা বিয়ার করতে পারবেন তাদের জন্য এটুকু বলে রাখি যে এখানে আপনি খাবার যেমনই পান না কেন, আপনার থাকার এই যে পরিবেশ তাই আপনাকে মুগ্ধ করবে। আমাদের খাবারের শেষে সেদিনকে ওনারা এই দুটো গিফটও দেন কমপ্লিমেন্টারি। ওভারঅল সার্ভিস, ব্যবস্থাপনা সব কিছু দেখে এটুকু বলতে পারি র্যাডিসন মহাবালিপুরম জিন্দাবাদ। যাই হোক, আমরা আমাদের হোটেলে বিকেলে ফিরে আসি। আমরা যদিও র্যাডিসনের ক্যাটাগরির হোটেলে ছিলাম না, তবে আমাদের হোটেলটিও কিন্তু আলো জ্বলে যাওয়ার পর মন্দ লাগছিল না। দুর্দান্তভাবে সাজানো আমাদের হোটেলটাও। ম্যাড্রাস টনিকেলও কিন্তু এই বাজেট অনুযায়ী খুবই ভালো বলতে হয়। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার সঙ্গে মহাবালিপুরম ঘুরে আপনারা এনজয় করেছেন, এবং যেরকম সবসময় বলি, যদি আজকের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই সিরিজের কিন্তু
এর আগে অলরেডি দুটো পর্ব আপলোড করা আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক দেয়া থাকলো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে।